বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একবার নয় দুবার নয় বারবার কথাটি উনি খুব সুন্দর হয়েছে মনে হয়নি সবাইকে আচ্ছা আচ্ছা اللهم بارك على محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اے আল্লাহ এ পরওয়ারদিগার কত বছরের এই 24 জুলাই আগস্টের যারা আত্মহত্যা দিয়েছে আন্দোলন করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেছে হে আল্লাহ তাদেরকে আপনি জান্নাতুল ফেরদৌস নসিব করেন হে আল্লাহ আপনি তো জানেন এই স্বৈরাচারী সরকার গত 17 বছর আমাদের উপর যে জুলুম অত্যাচার করেছে আল্লাহ আপনি স্বয়ং তার বিচার করেন হে আল্লাহ আপনি তো সবই জানেন আমরা যেভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি আল্লাহ আপনি তো জানেন আমরা কিভাবে আন্দোলন সংগ্রাম করেছি আজকে আমাদের নেতা কর্মীরা গুম হয়েছে আজকে আমাদের নেতা কর্মীরা জেলখানায় আত্মাহুতি দিয়েছে আজকে আমাদের ভাইরা আমার জানাজা করতে পারেনি আজকে যে বাবা মারা গেছে সে তার ছেলে তার বাবার লাশ কাঁধে নিয়ে তারপরে এই আন্দোলন সংগ্রামে আজকে আমরা একতাভাব করেছি হে আল্লাহ আমরা দেশের যে এবং খালেদা জিয়া মুক্তি কামনা করছি হে আল্লাহ প্রবাসে তারেক রহমান আজকে দীর্ঘ 17 বছর ধরে ওখানে আছেন আল্লাহ তার এই দেশে ফিরত আনার জন্য আমাদের সহযোগিতা করেন উনি যেন খুব তাড়াতাড়ি আমাদের এই বাংলাদেশে ফিরত আসেন এবং আমাদের এই দেশের হাল ধরেন হে আল্লাহ আপনি সকলকে হেদায়েত দান করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার হে আল্লাহ আমাদের ঢাকা 5 আসনের মাটি ও মানুষের নেতা আল্লাহ নবীউল্লাহ নবী ভাইকে সুস্থতা দান করেন এবং উনি যেন জাতীয় সংসদ নির্বাচনে এই ঢাকা 5 আসন থেকে বিপুল ভোটের মাধ্যমে ধানের শীষের প্রার্থী হয়ে বিজয় লাভ করে আপনি তার জন্য আপনি দোয়া করেন আমরা সবাই দোয়া করি আপনি যেন এই এলাকার এমপি হতে পারেন ربنا آتنا في الدنيا حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين والحمد لله رب العالمين কারা নির্যাতিত নেতা সংগ্রামী নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের আস্থাভাজন নবীউল্লাহ নবী ভাই এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবে। উপস্থিত নেতা কর্মী ভাইরা আসসালামু আলাইকুম। আজকে আমরা যাত্রাবাড়ি চৌরাস্তায় জুলাই আগস্টের শহীদদের স্মরণে আমরা একটা আলোচনা সভা মিলাদ মাহফিলের আয়োজন করেছি। এই আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক নেতা কর্মীকে
খুব প্রথম আমাদের করেছে। তারপর আন্দোলন সংগ্রাম মধ্যে দিয়ে সরকারকে অনেকটাই দুর্বল করেছিলাম। তার ধারাবাহিক আন্দোলন শুরু হলো ঢাকা ইউনিভার্সিটি থেকে। সেই কোটা বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলন, সে আন্দোলন কিন্তু সরকারের পতনের আন্দোলন ছিল না। সে আন্দোলন ছিল কোঠা বিরোধী আন্দোলন এবং বৈষম্য নীতির কারণে আন্দোলন ছিল। সেই আন্দোলন করতে গিয়ে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছিল। সেই সময় শেখ হাসিনা বলেছিল এই রাজাকারের বাচ্চাদেরকে কিসের আবার দাবি, কিসের আবার আন্দোলন। এরপরে শেখ হাসিনা এই কোঠা আন্দোলন 6 নেতাকে গ্রেফতার করলো ডিবি অফিসে। তাদেরকে আটক করে রাখার পর যে বৈষম্য আন্দোলন একটু ভাটা পড়েছিল, তখন আমাদের দেশ নায়ক তারেক রহমান সারা বাংলাদেশের নেতা কর্মীদেরকে নির্দেশ দিলেন এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তুলতে হবে এবং প্রত্যেক পাড়া মহল্লায় এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। আর না হলে এই দেশের মানুষের সংস্কার, কোঠা আন্দোলন, ভোটার অধিকার, মৌলিক অধিকার, এ দেশের স্বাধীনতা কোনোটাই ফিরে আসবে না। তখনই দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এই সারা বাংলাদেশের মধ্যে আমাদের এই যাত্রাবাড়ি থেকে পট্টগ্রামে আন্দোলন শুরু হয়েছিল। দেশনায়ক তারেক রহমান ব্যক্তিগতভাবে আমাকেও ফোনে নির্দেশ দিয়েছিলেন যে আপনার এই ঢাকা দক্ষিণাঞ্চল পূর্বাঞ্চলে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাদেরকে রাজপথে নামিয়ে দিন এবং এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যদি আন্দোলনে ব্যর্থ হন তাহলে আপনাদের সারা জীবন জেল খাটতে হবে এবং ফাঁসির মঞ্চে দাঁড়াতে হবে। তখন আমি প্রথম ছাত্র দলের এই আমাদের ড্যামরা যাত্রাবাড়ি থানার নেতাদের কর্মীদেরকে নির্দেশ দিই। তারপর ছাত্র দল, যুব দল, বিএনপি অঙ্গ সংগঠন এমনকি আমাদের আশেপাশের যে মাদ্রাসাগুলি আছে, আমি হ্যামলেট করে হুন্নাদায় গিয়ে তাদেরকে উৎসাহিত করেছি এবং আমাদের ছাত্র নেতাদেরকে মসজিদে মসজিদে আজান দিয়ে জনগণকে রাজপথে নামিয়েছিলাম। তখনই এই ঢাকার পূর্বাঞ্চল থেকে এই স্বৈরাচারী শেখ হাসিনা বিরোধী আন্দোলন শুরু হয়। আজকে ভাইরা আমার, অত্যন্ত দুঃখের কথা, এই স্বৈরাচারী সরকার শেখ হাসিনার বিরুদ্ধে এই বৈষম্য নীতি আন্দোলনের মধ্যে এই ঢাকা এই যাত্রাবাড়ি থেকে এই স্বৈরাচারী সরকারের প্রশাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে আমাদের এই অঞ্চলে এই যাত্রাবাড়ি আংশিক কদমতলী প্রায় শতাধিক ছাত্র, যুবক এবং স্টুডেন্ট নেতা কর্মী নিহত হয়েছে এবং 1000 থেকে 1500 বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মী পূর্ণত বরণ করেছেন। ওই আমরা তো অন্য কোন দলের কাউকে খুঁজে পেলাম না যেখানে আমাদের একজন কর্মী মারা গেছে, বা যে এনসিপি দল তাদের কোন কর্মী বাহিনী মারা গেছে, একটা খুঁজে পেবেন না। প্রতিটা লোক মারা গেছে
নিয়েছে আমাদের ঢাকার এই পূর্বাঞ্চলের এই যাত্রাবাড়ি ডেমরা কদমতলী থেকে। আমি প্রত্যেকটা শহীদ পরিবারের বাসায় গিয়েছি এবং তাদের খোঁজ খবর নিয়েছি, তাদেরকে অর্থ প্রদান করেছি, এখনো করে আসছি। ওই আপনাদেরকে তো ঘৃণা যে আপনারা একদিন শহীদ পরিবারের যে অনুদান করেছেন বা শহীদ পরিবারের কাছে গিয়ে আপনারা মত বিনিময় করেছেন, কাউকে দেখি নাই। আমি শুধু একদিন আমাদের কেন্দ্রীয় নেতা, আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদকে এনে 100 জন পরিবারকে আমি ওদের 20 লক্ষ টাকা অনুদান দিয়েছি। সেই নবীটা হলে আমার বাসার কাছে। এখনো আমি সেই পঙ্গু এবং নিহত পরিবারদেরকে এখনো সহযোগিতা করে আছি। কিন্তু এই যাবৎ আর কাউকে দেখি না এই শহীদ পরিবারদের জন্য অনুশোচনা করতে এবং তাদের পরিবারদের খোঁজ খবর নিতে। আমাদের আবার কিছু লোক আছে এই যাত্রাবাড়ি তারা নাকি দখল করে দেশ স্বাধীন করে দেওয়া গেছে। এখানে অন্য এলাকার লোক আসা এখানে আন্দোলন বা যুদ্ধ করেন। আর আমাদের কিছু বিএনপি ঢাকা মহানগরী অঙ্গ সংগঠনের ছাত্রদের ভূমিকা যথেষ্ট ছিল, সেটা আমি অস্বীকার করার কোন ক্ষমতা নাই। সেই ছাত্র দলের রাকিব, আমাদের মহানগরের স্বামী, আমাদের ডেমরা থানার শহীদ, আমাদের ডেমরা থানার সোহেল রানা, তাদের নেতৃত্বে এই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। আমাদের ভূমিকার কথা নাই বললাম, কিন্তু আমাদের ভূমিকার কথা অনেকে না বলে, অনেক মহানগর কেন্দ্র নেতারা বলেন যে তারা নাকি এখানে এসে দেশ স্বাধীন করেছে। নবুল্লাহকে নিয়ে আমরা নবুল্লাহকে যদি আল্লাহর রহমতে ধানের শীষে জয়যুক্ত করতে পারি, তাহলেই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র যারা যারা আহত নিহত হয়েছে, যাদেরকে পুনর্বাসন করতে হবে, আমাদের একটু আগে তাপস সেই কথাগুলি বলল, তখন এই আগামী নির্বাচনের পরে আমাদের নেতা যদি এমপি হয়, আল্লাহর রহমতে আমি মনে করি নবুল্লাহ নবী ওই মানুষ দ্বারা মনে পরিচালিত, যে উনি গরিব দুঃখী যেসব মানুষ আছে তাদেরকে অবশ্যই উদ্ধার করবে, এই আশা ব্যক্ত করে সবাইকে আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান দেশের বেগম খালেদা জিয়া।